আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের $১,০০০ ইনকাম চ্যালেঞ্জ পার্ট 3 তে। গত ২ টা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এআই দিয়ে বই লিখে মাসে $১,০০০ ইনকাম করা সম্ভব এবং ১০ টা এভারগ্রিন নিশ, যে নিশগুলো থেকে সারা বছর মানুষ সেল পাচ্ছে। আমরা এমন ১০ টা নিশ নিয়ে আলোচনা করেছিলাম। $১,০০০ ইনকাম চ্যালেঞ্জ পার্ট 3 তে আজকে আমরা দেখব কেডিপি নিশ রিসার্চ কি? আপনি যে নিশটা সিলেক্ট করলেন সেই নিশটা আসলে মার্কেটে ডিমান্ড আছে কিনা বা ওইটা নিয়ে কাজ করা উচিত কিনা, এই নিশের কম্পিটিশন কেমন এবং 5 সাইন অফ উইনিং নিশ এবং আপনি যে বই লিখতেছেন আপনি কাদের জন্য বই লিখতেছেন সেই অডিয়েন্স সম্পর্কে আমরা জানবো। আমরা নিশ ভ্যালিডেশন দেখব আসলে এই টপিকটা নিয়ে কাজ করা উচিত কি উচিত না। 5 স্টেপ নিশ রিসার্চ ফ্রেমওয়ার্ক যেটা ফলো করলে আপনি মাত্র ১ ঘন্টায় প্রফিটেবল নিশ খুঁজে বের করতে পারবেন এবং যেটার মাধ্যমে মাসে $1 থেকে $200 ইনকাম করা সম্ভব। সর্বশেষ 5টা ডেডলি মিস্টেক দেখব যে মিস্টেকগুলো কেডিবি নিশ রিসার্চে করা যাবে না। তো চলেন আমরা শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার যদি কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন। যদি কোনো প্রবলেম পড়েন আমাকে জানাবেন। তো চলেন আমরা শুরু করি আজকে। নিশ রিসার্চ কি এবং নিশ রিসার্চটা বই লেখার আগে এটা কি জন্য এত গুরুত্বপূর্ণ? ধরেন আপনি একটা বই লিখলেন, আপনি জানেন না এই বইটা আসলে মার্কেটে কম্পিটিশন আছে কিনা, মার্কেটে ডিমান্ড আছে কিনা, কোনো কিছুই জানেন না। আপনি বই দিলেন, ১৫ দিন ২০ দিন একটা বই লিখলেন, মার্কেটিং করলেন, কিছুদিন পরে কোনো সেল নাই। কিন্তু আপনি একটা প্রপার রিসার্চ করে যদি আপনি দেন, এটার মার্কেট ডিমান্ড আছে কত, এই বইটা কিভাবে করতে হবে এবং এই বইটা আসলে কোন জায়গায় ইমপ্রুভ করে দিলে বই পাবলিশ করলে ইমপ্রুভ করার পরে তাহলে মানুষ কি বইটা কিনবে। এটাই হচ্ছে রিসার্চ করা বা রিসার্চ না করার ভিতরে পার্থক্য। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা বই দিলেন, রিসার্চ করেন নাই। ওটা ১০০ জন মানুষ সার্চ করতেও পারে, নাও করতে পারে। আপনি জানেন না আসলে বিষয়টা। আর যদি প্রপার রিসার্চ করে দেন যেখানে ১০,০০০ মানুষ অলরেডি সার্চ করতেছে, যেটা ডিমান্ড আছে মার্কেটে, আপনি সেটা দিলেন। ওই বইটা দেওয়ার পরে কি আপনার প্রফিট করতে পারবেন এবং আপনার ওই বইটা থেকে প্রফিটেবল ভালো বই যদি দিতে পারেন ইনশাআল্লাহ বেশ ভালো আসবে। এমন আছে একটা বই থেকে $১,০০০-২,০০০ ইনকাম হয় ইনশাআল্লাহ। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি একটা চায়ের দোকান দেন, সেটা দেওয়ার আগেও চিন্তা করবেন যে আমি এইখানে চায়ের দোকান দিলে আমার আসলে চা বিক্রি হবে কিনা। ঠিক সেম অ্যামাজনেও আপনি একটা বই লিখবেন, সেই বইটা লেখার আগে চিন্তা করতে হবে আসলে আমি এখানে যদি বই দেই এই বইটা থেকে আমার সেল আসবে কিনা। নিশ রিসার্চ কি আশা করি বুঝতে পারছেন। নিশ রিসার্চ কেন করবেন সেটাও বুঝতে পারছেন। এবার আসি কেডিপি সাকসেস এর সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্টে, ডিমান্ড বনাম কম্পিটিশন। আপনি যদি এই কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারেন, অন্য কেডিপিতে যারা কাজ করেন আপনি ৯০% আগাই থাকবেন। তার কারণ হচ্ছে গিয়া একটা মার্কেটে কি অবস্থা, মার্কেটে অবস্থান কি আমরা আসলে যদি বুঝতেই না পারি তাহলে আমরা আসলে কাজ করব কিভাবে, তাই না? তো আমি এখানে ৪ টা জোন রাখছি। একটা হচ্ছে গিয়া গোল্ড মাইন জোন, একটা রিস্কি জোন, একটা ট্র্যাপ জোন, একটা ডেঞ্জার জোন। হাই ডিমান্ড, লো কম্পিটিশন। এখানে এমন একটা মানে এটা আসলে খুঁজে পাওয়া খুব টাফ। কিন্তু আপনি যদি এটা খুঁজে পান আশা করি আপনার ইনকামের অভাব হবে না। তারপরে হচ্ছে গিয়ে আমাদের রিস্কি জোন, যে হাই ডিমান্ড, হাই কম্পিটিশন। এখানে ডিমান্ডও হাই আছে, কম্পিটিশনও হাই আছে। এই যে রিস্কি জোনটা আপনি এখানে রিস্ক নিয়ে ফার্স্ট পেজে আসতে পারেন, ভালো করতে পারেন। তাহলে আসলে দেখা যাবে যে আপনি খুব ভালো একটা কিছু করতে পারতেছেন। তবে ইউনিক অ্যাঙ্গেল নিয়ে কাজ করলে এখানে ভালো করা সম্ভব। এবার আসে মানুষ সবচাইতে মারাত্মক ভুল করে যে জোনটাতে ট্র্যাপ জোন। তার কারণ হচ্ছে এখানে মানুষ দেখে যে কম্পিটিশন লো দেখে, দেখার সাথে ওখানে বই দেয়। কিন্তু এখানে ডিমান্ড আছে কিনা মানুষ এটা আসলে বোঝার চেষ্টা করে না। ঠিক আছে? এবার আসি ডেঞ্জার জোনে। লো ডিমান্ড, হাই কম্পিটিশন। মানে ডিমান্ড নাই বললেই চলে কিন্তু কম্পিটিশন প্রচুর। তো এখানে মানুষ যারা নতুন আছে বেশিরভাগই ভুল করে আসলে বই দেয়। এবার আমরা আসি যে একটা নিশে ডিমান্ড আছে কিনা সেটা বুঝবো কিভাবে? একটা নিশে কেমন ডিমান্ড আছে এটার জন্য ৫ টা সিগন্যাল আছে। প্রথমত ওই নিশের বা ওই ক্যাটেগরিতে আপনি বেস্ট সেলার কোনো বই দেখতে পাচ্ছেন কিনা ১। দ্বিতীয়ত টপ যে ১০ বই আছে এ থেকে ১০০ প্লাস রিভিউ বা এর আশেপাশে আছে কিনা এভারেজে। তৃতীয়ত গুগল ট্রেন্ডে এটা কি স্টেবল নাকি উপরে উঠতেছে বা নিচে নামতেছে এরকম কিনা। এই জিনিসটা বুঝতে হবে। তৃতীয়ত অ্যামাজন অটো সাজেস্টে যদি আপনি মানুষ আসলে সার্চ করে কিনা, এটা হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট যে রিলেটেড যে বইগুলো আছে এই বইগুলো কেমন সেল হইতেছে। এই জিনিসটা সবচাইতে ইম্পোর্টেন্ট। যদি আপনি দেখেন যে এই ৫ টার ভিতরে ৩ টা সিগন্যাল আসলে যে গ্রিন সিগন্যাল আছে, এই গ্রিন কালার সিগন্যাল যদি ৩ টা দেখেন যে না ঠিক আছে তাহলে আপনি আগাইতে পারেন। একটা নিশে কম্পিটিশন কেমন? এটা বোঝার জন্য ৪ টা সিগন্যাল আছে। সিগন্যাল নাম্বার ১, যদি আপনি দেখেন টপ ১০ বইয়ে এভারেজ রিভিউ ১০০ কিংবা ১০০ র নিচে এবং আশেপাশে, তাহলে এটা বুঝতে হবে যে না এটা একটা লো কম্পিটিশন। যদি ১০০ থেকে ৫০০ বা ২০০ হয় তাহলে বুঝতে হবে যে না এটা মিডিয়াম কম্পিটিশন। যদি ৫০০ প্লাস থাকে তাহলে বুঝতে এই নিচটা আপনার হাই কম্পিটিশন। এবার আসি নাম্বার ২ সিগন্যালে। যদি বইগুলো পুরাতন বই দেখেন, কারণ এখানে নতুন বই অনেকদিন যাবৎ আসে না। তাহলে কি একটা রুম
বা স্পেস আছে যে আমাদেরকে আপডেটেড যে ইনফরমেশন আছে এইগুলা দিয়ে আমরা একটা বই পাবলিশড করলে এটা মানুষ আসলে কিনবে। তো এটা বলা যায় লো কম্পিটিশন। যদি দেখেন যে না কিছু নিউ বই আছে, কিছু ওল্ড বই আছে তাহলে বোঝা যায় না এটা এভারেজ একটা মিডিয়াম টাইপ বই আছে। আবার এবার আসছে হাই কম্পিটিশন। যদি হাই কম্পিটিশন আপনি যান দেখবেন যে ১,০০০ প্লাস রিভিউ প্লাস জায়ান্ট বুক আছে। তো এইটাই হলো হাই কম্পিটিশন এর সাইন। এবার আসি আমরা নাম্বার 3 সিগনালে। কভার কোয়ালিটি কেমন? যদি আমরা কভার কোয়ালিটি দিয়ে এভারেজ বা পুয়ার টাইপের তাহলে আমাদের এখানে কি ইমপ্রুভ করার অনেক সুযোগ আছে। তো আমরা এখানে চেষ্টা করব আমাদের কভার গুলো ভালো দিলে আমরা এখানে ভালো করতে পারবো। এটা লো কম্পিটিশন আমাদের জন্য। ঠিক আছে? এটা একটা প্লাস পয়েন্ট। এবং যদি দেখি যে না কিছু ভালো এবং কিছু এভারেজ টাইপ এখানে মিডিয়াম বলা যায়। আর অল প্রফেশনাল দেখেন তাহলে বুঝতে পারেন এটা হাই কম্পিটিশন। সিগন্যাল নাম্বার 4 রিসেন্ট বই যেগুলো আছে এগুলা র‍্যাংক করতেছে কিনা? যদি আপনি দেখেন যে নতুন বইগুলা র‍্যাংক করতেছে তাহলে এখানে আমাদের মোটামুটি একটা সুযোগ আছে। আবার যদি মিডিয়াম কম্পিটিশন কোনগুলা? এখানে দেখবেন যে অল্প কিছু বই আছে যেটা খুব ভালো পরিমাণ চলতেছে। আবার হাই কম্পিটিশন যেটা সেটা যে সবাই এখানে established এখানে মানে পুরাতন নতুনদের কোনো আসলে সুযোগই নেই। তো এটা হচ্ছে আমাদের কম্পিটিশন কেমন এটা বোঝার ৪ টা সিগন্যাল। একটা উইনিং নিশে যে ৫ টা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে এবং এই ৫ টা বৈশিষ্ট্য যদি কোনো নিশে যদি না পান আপনি তাহলে ওই নিশ নিয়ে আমরা হাই কনটেন্ট বইতে কাজ করব না। এই ৫ টা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। নাম্বার 1 এই নিশটা প্রবলেম সলভিং কিনা। যেকোনো একটা নিশ নিয়ে কাজ করব। আমরা গল্পের বই নিয়ে অনেকে কাজ করেন। কিন্তু গল্পের বই নিয়ে কাজ করব না কি জন্য? যে একটা মানুষের প্রবলেম হলে সে এটা সার্চ করবে এবং আমার বইটা কি খুঁজে পাবে। গল্পের বই লিখেন। তাহলে কিন্তু এটা আসলে আপনাকে মানুষ খুঁজবে না বা আপনার গল্পের নামটা কেউ জানে না। নাম্বার 2 আপনি যে অডিয়েন্স যাদেরকে নিয়ে কাজ করবেন সেটা কি ডেসপারেট অডিয়েন্স নাকি প্যাশনেট? নাম্বার 3 যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকটা অবশ্যই এভারগ্রিন টপিক হতে হবে। কারণ আমরা এমন কোন টপিক নিয়ে কাজ করবই না যেটা কিছুদিন আপনার ডিমান্ড আছে, কিছুদিন ডিমান্ড নাই। নাম্বার ৪ রুম ফর ইমপ্রুভমেন্ট। আমরা যে বইটা দিব এই বইটা অবশ্যই অন্যদের থেকে ভালো হতে হবে এবং কোন দিক ভালো করব সেটা আমরা মার্কেট রিসার্চ কিভাবে করব সেই জিনিসটা দেখব। নাম্বার ৫ আমরা আসলে কি হাই কনটেন্ট নিয়ে কাজ করব এবং হাই ভ্যালু দিব মানুষকে এবং কি আমরা হাই ইনকাম করব। এর জন্য আমরা যে নিশ নিয়ে কাজ করব সেই নিশে অবশ্যই $12 থেকে $15 আমরা চার্জ করতে পারি। আমরা এই সকল নিশ নিয়ে কাজ করব। উইনিং নিশে যে ৫ টা বৈশিষ্ট্য, এই ৫ টা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা প্রত্যেকটা আলাদা বিষয়ে আলোচনা করতেছি। সাইন নাম্বার 1 ১ম এবং সবচাইতে ইম্পোর্টেন্ট সাইন বইটি কি আসলে কোনো স্পেসিফিক প্রবলেম সলভ করে কিনা? মানুষ মূলত বই কিনে ২ টা কারণে। এক হচ্ছে এন্টারটেইনমেন্ট অথবা প্রবলেম সলভ করতে পারে। আমরা যেহেতু নন ফিকশন, হাই কনটেন্ট বই নিয়ে কাজ করব, তাই আমরা প্রবলেম সলভিং টাই মেইন দেখব। স্পেসিফিক প্রবলেম সলভ করে। আপনি একটা বই লিখলেন, একটা টাইটেল দিলেন 'থটস অ্যাবাউট লাইফ' এটা আসলে ক্লিয়ার না কোনো প্রবলেম সলভ করে কিনা। এর জন্য মানুষ কি এটা আসলে সার্চও করবে না। যার জন্য আপনার বই বিক্রিও হবে না। এখন যদি আপনি ওভার থিংকিং একটা কি প্রবলেম এবং এটার যদি আপনি বই লেখেন যে হাউ টু স্টপ ওভার থিংকিং এটাকে স্টপ করলে এবং বেটার স্লিপ মানে কি আপনাকে সলিউশন দিল। মানুষ এটা সার্চ করলো এবং স্পেসিফিক প্রবলেমের জন্য সে কি সলিউশন পাইলো। যার জন্য এটা মানুষ সার্চ করে এবং বইটা কি রেগুলার সেল পাওয়ার সম্ভাবনা খুবই ভালো। মানুষের যেকোনো একটা প্রবলেম সলভ করে। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট সিগন্যাল যেটা আছে এটাই যাব। উইনিং নিশের ২ নাম্বার সাইন হচ্ছে অডিয়েন্স কি প্যাশনেট নাকি ডিসপারেট? অডিয়েন্স মূলত আছে ৩ ধরনের। ডেসপারেট, প্যাশনেট, ক্যাজুয়াল ইন্টারেস্ট। ডিসপারেট কারা? যারা প্রবলেমে আছে। যেমন নিউ প্যারেন্টস anxiety তে ভুগতেছে মানে একটা প্রবলেমে আছে তারা সলিউশন খুঁজতেছে। সলিউশন পেলে টাকা পয়সা নাই তেমন ভাবে না। এরা ভালো বই পেলে বই কেনে। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার টার্গেট। ২য় নাম্বার টার্গেট হচ্ছে প্যাশনেট। যেমন ফিটনেস, তারপরে কুকিং লাভার মানে এরা প্যাশনেট যারা মানে এরা হচ্ছে মনে করেন যে কোনো কিছু নিয়ে ডিপলি জানতে চায়। যার জন্য এরাও মোটামুটি বই কিনে। এদের কাছেও বেশ ভালো পরিমাণে বই সেল করা যায়। তা আমাদের মূলত টার্গেট হচ্ছে ডেসপারেট এবং প্যাশনেট অডিয়েন্স। ক্যাজুয়াল ইন্টারেস্ট এরা ফ্রি কনটেন্ট এই মানে সন্তুষ্ট। এরা প্রিমিয়াম কোনো কিছু কিনে না। তো আমরা আসলে এদেরকে টার্গেট করবও না। সাইন নাম্বার ৩ এভারগ্রিন টপিক। যে টপিকগুলা সারা বছর আপনার আ সেলস হয়, যে টপিকগুলা সারা বছর ডিমান্ড থাকে আমরা এমন টপিক নিয়ে কাজ করব। যেমন হাউ টু ম্যানেজ অ্যাংজাইটি এটা কখনোই শেষ হওয়ার মতো না। তারপরে হেলথি মিল প্রিপ মানে ভালো দিক হচ্ছে এটা একবার যদি আপনি র‍্যাংক করাইতে পারেন সারা বছর এখান থেকে সেল আসে। সিজনাল নিশ যেখানে মনে করেন যে অল্প কিছুদিন চললো যেমন গিফট আইটেম মানে ক্রিসমাস গিফট, ওয়ার্ল্ড কাপ মানে এটা একটা সময়ের জন্য থাকে। তারপরে আর এটা থাকে না।
এরপরে আপনি বই যতই থাক ওইটা ডেড। ওটা থেকে কোনো কিছু আর আশা করা যায় না। তো আমরা সবসময় এভারগ্রিন নিশ নিয়ে কাজ করব এবং এভারগ্রিন নিশ নিয়ে আমার একটা ভিডিও আছে। আমরা ২য় পর্বে দেখিয়েছিলাম $১,০০০ ইনকাম চ্যালেঞ্জ পার্ট 2 তে দেখিয়েছি। আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। আশা করি ভালো একটা আইডিয়া পাবেন এভারগ্রিন নিশ সম্পর্কে এবং ১০ টা নিশ ওখানে বলা আছে। আপনি এখানে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা। উইনিং নিশের ৪র্থ নাম্বার সাইন। এক্সিস্টিং বইতে মানে মার্কেটে যে বইগুলো আছে এই বইতে আসলে কি গ্যাপ আছে? এই গ্যাপগুলা খুঁজে বের করার সবচাইতে একটা সহজ টেকনিক হচ্ছে গিয়া, যে বইগুলা আছে ওই বইগুলা আমরা নেগেটিভ রিভিউ গুলা পড়বো। যদি আমরা নেগেটিভ রিভিউতে আমরা পড়ি তাহলে আমরা দেখতে পারবো আসলে এখানে 1 স্টার যে 2 স্টার যে নেগেটিভ রিভিউ আছে এগুলো আমরা যদি পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে টু শর্ট, তারপরে হচ্ছে গিয়ে এরকম কিছু নট প্র্যাকটিক্যাল, টু বেসিক, আউটডেটেড ইনফরমেশন, হার্ড টু আন্ডারস্ট্যান্ড, সামথিং এমন একটা কিছু একটা আমি দিয়ে রাখছি যে আমি কিছু এক্সাম্পল দিয়ে রাখছি। এই এক্সাম্পল এর বিপরীতে কি করতে হবে সেটাও এখানে লেখা আছে। আমি মনে করেন যে যেগুলো শর্ট আছে সেগুলো আমরা লং বই করব। যেখানে এক্সারসাইজ নাই আমরা সেইখানে এক্সারসাইজ এড করব। এভাবেই আসলে আমরা মার্কেট যে গ্যাপটা আছে বা যেখানে কোন স্ট্রাকচার প্রোগ্রাম নাই সেখানে আমরা স্ট্রাকচার প্রোগ্রাম 30 ডেইজ অথবা 90 ডেইজ একটা প্ল্যান দিব। তো এই স্ট্রাকচার গুলা করলে আসলে মানুষ আসলে এগুলা চায়। তো মার্কেটে ঢোকার আগেই সবচাইতে কার্যকারী এবং সবচাইতে ইফেক্টিভ হলো গিয়ে এই যে এইভাবে হচ্ছে মার্কেটে রিসার্চ করা এবং মার্কেটে ঢোকার আগেই জানা যায় আমার আসলে বইটা কোথায় ইমপ্রুভ করতে হবে। হাই কনটেন্ট বইয়ে এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। সাইন নাম্বার ৫, আমরা আসলে কেডিবি হাই কনটেন্ট নিয়ে বই লিখবো এবং এই বইগুলো আসলে ভালো প্রাইসে সেল করতে হবে এইজন্য, তার কারণ আমার একটা বই করতে আমার ১০ দিন, ১৫ দিন, ১ মাস সময় লাগতে পারে। তো আমি আসলে আমার যে কষ্টটা হবে সেই কষ্টটা আমি অবশ্যই কম টাকায় সেল করব না কোনোভাবেই। তার কারণ হচ্ছে গিয়া আপনি যদি একটা ভালো বই দেন, ওই বইটা যদি আপনি লো প্রাইস দেন তাহলে আসলে মার্কেটে যারা বই কিনে এরা কিন্তু আসলে বইটা কিনবে না। মনে করবে কি জানেন? আপনার এই বইতে ভালো কিছু নাই। কিন্তু আপনি যদি প্রাইস একটা মিডিয়াম রাখেন তাহলে তাদেরকে এই ধারণাটা থাকবে না এবং সেলস আসলে মানে মানুষ মনে করে আসলে মানে প্রাইস যদি কম রাখি তাহলে মনে হয় আসলে মানুষ আমাদের বইটা আসলে কিনবে। আসলে এই ধারণাটা একেবারেই ভুল। প্রাইস কিছু কম রাখা যায়। ঠিক আছে? কিছু মানে মার্কেটে যেটা চলবে সেটা থেকে অল্প কিছু কম রাখা যায়। তো আমাদের হচ্ছে সুইট যে পয়েন্টটা $১০ থেকে $১৫ ভিতরে আমরা হচ্ছে গিয়ে প্রাইসিং রাখবো। আবার ১৫ থেকে যখন উপরে যাবে সেটা হলো মনে করেন যে এটার জন্য আলাদা একটা সেক্টরই আছে আলাদা। যেমন প্রিমিয়াম যারা আছে যেমন টেক এবং মানি ম্যানেজমেন্ট অথবা বিজনেস যারা আছে ওরা হচ্ছে গিয়ে বা ওই নিশে যদি আপনি বই লেখেন তাহলে দেখা যায় ওইখানে ভালো চার্জ করা যায়। তো এই ছিল আমাদের হচ্ছে গিয়া উইনিং নিশের যে ৫ টা সাইন, এই ৫ টা সাইন আপনি যদি কোনো নিশে দেখেন যে এই ৫ টা সাইন আছে, তাহলে ওই নিশ নিয়ে অবশ্যই কাজ করবেন। তো এবার চলেন আমরা নিশ ভ্যালিডেশন সম্পর্কে জানি। একটা নিশ কিভাবে আপনি ভ্যালিডেট করবেন। নিশ ভ্যালিডেশন স্কোরবোর্ড। একটা নিশ সিলেক্ট করার পরে ৫ টা ক্রাইটেরিয়া ছিল, যে ক্রাইটেরিয়া গুলো পূরণ করলে আমরা ওই নিশটা নিয়ে কাজ করব। ১ স্পেসিফিক প্রবলেম, ২ ডিসপারেট অথবা কি প্যাশনেট অডিয়েন্স নিয়ে কাজ করা, ৩ এভারগ্রিন টপিক নিয়ে কাজ করা, ৪ মার্কেটে এক্সিস্টিং যে বই আছে ওইটার গ্যাপ খোঁজা, ৫ প্রাইস পয়েন্ট ১০ থেকে ১৫ র ভিতরে থাকা। যদি এই ৫ টা পয়েন্ট মিলে যায় তাহলে কি আমাদের স্কোরবোর্ডে সবকটা কি হ্যাঁ হবে এবং আমরা এই নিশ নিয়ে কাজ করতে পারবো। আশা করি নিশ ভ্যালিডেশন সম্পর্কে আপনাদের যত প্রশ্ন ছিল আপনি উত্তর পেয়েছেন। $১,০০০ ইনকাম চ্যালেঞ্জ পার্ট 3 তে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আ নিশ রিসার্চ কি? মার্কেটে আপনি যে নিশটা পছন্দ করলেন তার মার্কেটে ডিমান্ড আছে কিনা? ওই নিশটা আসলে কম্পিটিশন কেমন সেটা বুঝবেন কিভাবে? উইনিং নিশ চেনার ৫ টা উপায় দেখলাম আমরা। যেগুলো আপনি যদি মেইনটেইন করেন, আপনি অবশ্যই একটা উইনিং টপিক বের করতে পারবেন আপনার বইয়ের জন্য। এবং কোন অডিয়েন্সের জন্য আপনারা বই লিখবেন, কোন অডিয়েন্সের জন্য বই লিখবেন না সেই বিষয়টা আমরা দেখলাম। নিশ ভ্যালিডেশন দেখলাম যে আপনি একটা নিশ চয়েস করলেন, নিশটা নিয়া রিসার্চ করলেন, ওই নিশটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না বা কাজ করা উচিত হবে কি উচিত হবে না, সে নিশ ভ্যালিডেশন সম্পর্কে আমরা জানলাম। তবে আমাদের যে ৭ নাম্বার যে পয়েন্টটা 5 স্টেপ রিসার্চ ফ্রেমওয়ার্ক, এইটা যদি আমি করতে যাই আসলে এই ভিডিওটা ১ থেকে ১.৫ ঘন্টা হবে যার জন্য আজকে করলাম না। যদি আপনারা লাইভ নিশ রিসার্চ দেখতে চান 5 স্টেপ ফ্রেমওয়ার্কের তাহলে এই ভিডিওতে ৫০০ টা লাইক করবেন আপনারা অথবা ১০০ জন মানুষ কমেন্ট করে যদি শিখতে চান তাহলে আমি এই ভিডিওটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। $১,০০০ ইনকাম চ্যালেঞ্জ পার্ট 4 এ আমি আপনাদেরকে দেখাবো একটা বই আউটলাইন থেকে শুরু করে ফাইনাল ড্রাফট পর্যন্ত সম্পূর্ণ A to Z প্রসেস দেখাবো। আপনি যদি আমার আজকের ভিডিওটা ফলো করে কয়েকটা নিশ রিসার্চ করে রেডি করে রাখেন, আশা করি পরের ভিডিওটা আপনার জন্য খুব উপকারী হবে ইনশাআল্লাহ। এবং এইভাবে আপনি যদি আগায় যান আমার সাথে
আপনিও বেশ ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।